নমস্কার। গল্প জাংশনে আজ বড়দিনের বিশেষ নিবেদন। অবন্তিকা বিশ্বাসের কলমে লাল টুপি। আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। শুনতে থাকুন। শহরে শীতের আমেজ সদ্য জাল দেওয়া নলেন গুড়ের মতো ঘনীভূত হয়েছে। চারিদিকে রং বেরঙের সোয়েটার, শাল, মাফলারের ভিড়। আজকের দিনটা ডিসেম্বরের আর 5টা দিনের থেকে একটু আলাদা, একটু বেশি ঝলমলে। আজ 24শে ডিসেম্বর, রাত পোহালি বড়দিন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাংলার উৎসব তো বটেই, তাছাড়াও যেখানেই বাঙালি আনন্দের এক চিলতে আলোটুকুও দেখে, সেখানেই ঝাঁপিয়ে পড়ে সবটুকু আপন করে নেয়। শেষ পাতে মিষ্টির মতো বছর শেষের এই বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা কলকাতা শহর। আলোয় ঝকঝক করছে পার্ক স্ট্রিট চত্বর। উষ্ণ কেকের ঘ্রাণ মিঠা আতরের মতো শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দোকানে লাল সান্তা ক্লজের টুপি আর বড়দিনের সজ্জীকরণ কেনার জন্য উৎসুক ক্রেতার ভিড়ে হৈ হৈ রব। দক্ষিণ কলকাতার একটা নির্জন ফ্ল্যাট। সমস্ত আনন্দ, আহ্লাদ, শখ, শৌখিনতা যেন এই ফ্ল্যাটের চৌকাঠের সামনে এসে থমকে গেছে। তাদের যেন এই ফ্ল্যাটের রুদ্ধ দুয়ার ভেদ করে প্রবেশের অধিকার নেই। এই কঠোর ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যে কোনো ক্রমে গা বাঁচিয়ে টিকে রয়েছে এক ফালি বারান্দা। কমলা রঙের রোদে শিশুর ঠোঁটে ফোটা প্রথম হাসির মতোই সুন্দর দেখাচ্ছিল বারান্দা আলো করে থাকা রাশি রাশি অর্কিড। বারান্দার এক কোণে নীল সোয়েটার গায়ে গুটিসুটি হয়ে বসে আছে বছর 12 প্রভা। পড়ন্ত বিকেলের কমলা রোদ্দুর খেলা করছে তার এলোমেলো ঢেউয়ের মতো চুলে। শীতের সব আদুরে আহ্লাদ মুছে গিয়ে কেবল শীতের রুক্ষ শুষ্ক ছায়া কেউ যেন সযত্নে বুনে দিয়ে গেছে প্রভার ছোট্ট মুখখানি ঘিরে। দুঃসহ ভয়ে আড়ষ্ট হয়ে আসছে তার শরীর। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। প্রভার ইচ্ছে করে এক দৌড়ে মা বাবার কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরতে, কিন্তু কোথায় কি। তার মা বাবা দুজনেই অফিসে। এই পেল্লাই ঝাঁ চকচকে 3 BHK ফ্ল্যাটে তার ঠাম্মির হাতে বোনা নকশি কাঁথাটার মতো যেন প্রভাও অনাদরে একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। প্রভার মা বহুবার সেই ময়ূরপঙ্খীর উপর মেঘবতী রাজকন্যার নকশা করা কাঁথাটা তাদের এই দক্ষিণ কলকাতার আধুনিক ফ্ল্যাট থেকে বহু দূরে নির্বাসন দিতে চেয়েছে। নকশি কাঁথাটার কেবল একটাই দোষ, প্রভার মায়ের চোখে ওটা সেকেলে। ঠিক যেমন প্রভাকে নিয়ে পার্কে যাওয়া, জন্মদিনে তার জন্য নিজে হাতে পায়েস রাঁধা, কিংবা রাতে ঘুমের সময় তাকে বুকে জড়িয়ে গল্প বলা, এই ছোট ছোট আবদারগুলো প্রভার মায়ের কাছে সেকেলে। প্রভার মা তাকে স্বাবলম্বী করতে চায় এবং প্রভাকে স্বাবলম্বী করে তোলার ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে তার মা কখনোই তাকে কাছে টেনে নেওয়ার প্রয়োজন বোধ করেনি, পাছে প্রভা নির্ভরশীল হওয়ার ফাঁক খুঁজে পায়। প্রভার মা তাকে দূরে সরিয়ে রাখে, আর প্রভার বাবার সবসময় ভীষণ ব্যস্ততা, বাড়িতেই হোক বা অফিসে। ছোটবেলা থেকে প্রভার একমাত্র আদরের ঠিকানা ও আবদারের ফুলঝুরি ছিল তার ঠাম্মি। প্রভা তার ঠাম্মির কোলে পিঠেই বেড়ে উঠেছে। ঠাম্মি তাকে সারাদিন বুকের মধ্যে আগলে রাখত, কখনো তার গায়ে একটুও দুঃখের আঁচ লাগতে দেয়নি। প্রভার ঠাম্মি যেন এক রূপকথার মায়া জালে তাকে মুড়ে রেখেছিল। 2 বছর আগে যখন প্রভা 10 বছরে পা রাখল, তখন বোধহয় ঈশ্বরও প্রভাকে স্বাবলম্বী করতে চাইলেন।
তাই তার কাছ থেকে চিরতরে কেড়ে নিলেন তার ঠাম্মিকে। দূর আকাশের তারা হয়ে গেল প্রভার ঠাম্মি। প্রভার যখনই মন খারাপ হতো তখনই সে ছুটে গিয়ে তার ঠাম্মির হাতের নকশি কাঁথাটার দিকে চেয়ে থাকত। তার মনের মধ্যে বেজে ওঠে ঠাম্মির মুখে প্রায়শই শোনা একটা কথা, দিদি ভাই, এই যে নকশি কাঁথায় ময়ূরপঙ্খীর উপর মেঘবতী রাজকন্যাকে দেখছো, তোমাকেও কিন্তু বড় হয়ে ওর মতোই হতে হবে। মেঘবতী রাজকন্যা যেমন একাই শক্ত হাতে হাল ধরে জীবন সমুদ্রে পাড়ি দিয়েছে, তেমনি তোমাকেও নিজের শিক্ষা দীক্ষা দিয়ে বিবেচনা করে বুক ভর্তি সাহস নিয়ে মনের ময়ূরপঙ্খী নাওটার হাল শক্ত হাতে ধরে তোমার জীবনের সমুদ্রের সঠিক পথে বয়ে নিয়ে যেতে হবে। কেমন? প্রভা মনে মনে ভাবে, তার ঠাম্মিও তো চেয়েছিল তাকে স্বাবলম্বী করতে। ঠাম্মি সবসময় চাইতো যাতে প্রভা বড় হয়ে নিজের পায়ে দাঁড়ায়, কিন্তু তার মায়ের মতো দূরে সরিয়ে রেখে নয়, বরং হাতটা ধরে সব শিখিয়ে দিতে চেয়েছিল প্রভাকে। ঠাম্মির সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবতে ভাবতে প্রভার নরম গাল বেয়ে মুক্তোর মতো অশ্রু ফোঁটা গড়িয়ে পড়তে থাকে। হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। প্রভা দরজার আই হলে চোখ রেখে দেখার চেষ্টা করে দরজার ওপারের আগন্তুককে। দরজার ওপারের আগন্তুকের দিকে এক পলক তাকাতেই প্রভা আর্তনাদ করে ছিটকে সরে আসে। নিদারুণ ভয় তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে থাকে। প্রভার চোখের সামনে অভিশাপের মতো ফুটে উঠতে থাকে বন্ধ দরজার ওপারে অপেক্ষমান আগন্তুকের লাল সান্তা টুপিটা। প্রভার দম আটকে আসে। একটানা কলিং বেলের জানতব ঘোর লাগা শব্দ আর দরজা ধাক্কানোর শব্দ থেমে গিয়ে প্রভার কানে এলো এক অতি পরিচিত স্বর, প্রভা, প্রভা, কিরে, দরজাটা খোল। প্রভা, আরে আমি তোর আলো দিদি। প্রভার ভয়টা এক নিমেষে উধাও হলো। আজ প্রায় 3 বছর পর তার আলো দিদি এসেছে তার বাড়ি। আলো প্রভার জ্যাঠতুতো দিদি, সদ্য সাইকোলজি নিয়ে পড়াশোনা শেষ করে প্র্যাকটিস শুরু করেছে। প্রভা তার আলো দিদিকে খুব ভালোবাসে। আগে গ্রীষ্ম কিংবা শীতের ছুটিগুলো প্রভা জেঠুর বাড়িতেই কাটাতো এবং আলো দিদি ছিল তার একমাত্র খেলার সাথী। বয়সে আলো প্রভার থেকে অনেকটা বড় হলেও সে প্রভাকে সর্বক্ষণ সঙ্গ দিত। আলো প্রভাকে ভীষণ স্নেহ করে। দরজার ওপারে আলো দিদি রয়েছে জানতে পেরে প্রভা নির্ভয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা খোলে। আলো অবাক হয়ে প্রভার মুখের দিকে তাকিয়ে থাকে। সে স্পষ্টই বুঝতে পারে যে প্রভা এতক্ষণ কাঁদছিল। আলো প্রভার গালে হাত রাখে। তোর কি হয়েছে বলতো? তুই এতক্ষণ কাঁদছিলিস, তাই না? কই না তো দিদি। দেখে তো মনে হচ্ছে বেশ ভয় পেয়েছিস। তোর কি হয়েছে রে? আমাকেও কি বলা যায় না? না না, কিছুই না। তুমি তুমি এসো, ভিতরে এসো। আলো এই নিয়ে প্রভাকে আর কোনো প্রশ্ন না করে ফ্ল্যাটের ভিতরে আসে। আলো আর প্রভা দুজনেই ড্রয়িং রুমের সোফায় বসে। আলো লক্ষ্য করে প্রভা কেমন যেন আনমনা, যেন প্রভার ছোট্ট মাথাটার মধ্যে এক কালবৈশাখী ঝড় উঠেছে। আলো প্রভাকে ডাকে, প্রভা, প্রভা।
কি রে প্রভা? প্রভার কোনো সাড়া না পেয়ে আলো এবার তার দুই কাঁধে হাত রাখে, আলতো করে চাপ দেয়। প্রভা ঘুরে তাকায়। আলো তাকে নরম স্বরে জিজ্ঞাসা করে, সত্যি করে বলতো তোর কি হয়েছে? কিছু না গো আলো দিদি, সত্যি। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছে না করলে তোকে কিচ্ছু বলতে হবে না। আমি এক্ষুনি ম্যাজিক করে তোর সব মন খারাপ উধাও করে দেব, ঠিক ছোটবেলার মতো। দেখ তো তোর আলো দিদি তোর জন্য কি গিফট এনেছে। আলো তার ব্যাগের ভিতর থেকে একটা চকমকে কাগজে মোড়া প্যাকেট বের করে প্রভার হাতে দেয়। প্রভার মুখে এবার একটু হাসি ফুটে ওঠে। প্রভা ধীরে ধীরে চকমকে কাগজটা খুলতে শুরু করে। পুরো কাগজটা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা সান্তাক্লজ পুতুল আর একটা লাল সান্তার টুপি। প্রভা ভয়ে সাদা হয়ে গেল। তার আবার দম আটকে আসতে লাগলো। সে এক দৌড়ে শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আলো এই আকস্মিক ঘটনায় থতমত খেয়ে যায়। সে বুঝেই উঠতে পারে না যে বড়দিনের উপহার দেখে প্রভা অমন ভয় পেয়ে চলে গেল কেন। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর প্রভা দরজা খোলে। প্রভার চোখ মুখ লাল হয়ে গেছে, সে রীতিমতো হাঁপাচ্ছে। আলো প্রভার এই অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে নেয়। প্রভার চোখের জল আর বাঁধ মানে না। সে আলোকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আঁধার নেমেছে শহরে। রাস্তায় জ্বলে উঠেছে বৈদ্যুতিক আলো। আকাশ তারায় চিকচিক করছে, আর রাশি রাশি নক্ষত্রের মাঝে বড়দিনের কেকের মতোই গোল চাঁদ তার স্নিগ্ধ আলো ছড়িয়ে দিচ্ছে চরাচরে। কুয়াশার চাদরের ঘেরাটোপের ভিতর দক্ষিণ কলকাতার এই নির্জন ফ্ল্যাটে এক নির্মম নীল জমাট বাঁধা দুঃখ ধুকপুক করছে প্রভার বুকের ভিতর। আলোর হাতে একটা আঁকার খাতা আর রঙের বাক্স। আলো প্রভার হাতে খাতাটা দিয়ে বলে, সবার জীবনে কিছু না কিছু দুঃখ থাকে প্রভা, কিন্তু মানুষ যত সেই দুঃখগুলোকে ভয় পায় তত সেই দুঃখগুলো চেপে বসে। এবার তোর যা ইচ্ছে সেটাই হবে। তুই যদি চাস তবে আমি দুঃখগুলো ভ্যানিশ করে দেব, আর যদি তুই না চাস তবে আমি এই নিয়ে আর একটা কথাও বলবো না। তুমি সত্যি দুঃখ ভ্যানিশ করতে জানো আলো দিদি? হ্যাঁ জানি তো। না না, আমি কিছু বলবো না। বললে তুমিও মায়ের মতো আমাকে বকবে, আমি জানি। না, একটুও বকবো না, প্রমিস। প্রভা চুপ করে থাকে। তার চোখে সংকোচ, মনে আতঙ্ক। প্রভার ইচ্ছে হয় চিৎকার করে গলা ফাটিয়ে সব দুঃখ কষ্ট আলো দিদিকে জানাতে, কিন্তু তার গলা থেকে স্বর বের হয় না। দলা পাকানো কান্নায় তার ঠোঁট দুটো অবশ হয়ে গেছে। প্রভার মনের ভাব বুঝতে পেরে আলো বলে, আচ্ছা, তোকে কিচ্ছু বলতে হবে না। শুধু আমি যা জিজ্ঞাসা করব তার উত্তরে তুই তোর পছন্দ মতো রং দিয়ে এই খাতায় দাগ দিবি, ঠিক আছে? প্রভা মাথা নেড়ে সম্মতি জানায়। তোর প্রিয় রং কি? প্রভা গোলাপি রং দিয়ে খাতায় দাগ টানে। আনন্দ হলে কি রঙের কথা মনে পড়ে? প্রভা কমলা রং দিয়ে খাতায় দাগ টানে। কোন রঙের প্রজাপতি দেখলে তুই সবচেয়ে বেশি খুশি হোস? প্রভা হলুদ রং দিয়ে খাতায় দাগ টানে। এবার বলতো, মন খারাপ হলে কোন রঙের কথা
সবচেয়ে বেশি মনে হয়? প্রভা গাঢ় নীল রং দিয়ে খাতায় দাগ টানে। আর কোন রং দেখলে ভয় হয়? প্রভা এবার কাঁপা কাঁপা হাতে লাল রংটা তুলে নেয়, তারপর ধীরে ধীরে খাতায় দাগ টানে। আলো এতক্ষণে বুঝতে পারে কেন প্রভার দরজা খুলতে দেরি হয় আর কেনই বা তার দেওয়া উপহার দেখে প্রভা অমন ভয় পেয়েছিল। আলো বুঝতে পারে প্রভার জীবনে এমন কোনো ভয়ের ঘটনা ঘটেছে যার সঙ্গে লাল রংটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আলো এবার প্রভাকে বলে, তুই এবার লাল রং দিয়ে এমন একটা ছবি আঁক যেটার কথা মনে পড়লেই তোর ভয় লাগে। প্রভার হাত পা ঠান্ডা হয়ে আসে। কোনো ক্রমে অপটু কাঁচা হাতে সে খাতার উপর ফুটিয়ে তোলে এক লাল টুপি, অবিকল সান্তাক্লসের টুপির মতো। আলো আঁকাটা দেখে যার পর নাই অবাক হয়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না প্রভার মতো একটা বছর 12 বাচ্চার এই লাল টুপি দেখে ভয় পাওয়ার কি কারণ থাকতে পারে। আলো প্রভাকে আবার প্রশ্ন করে, আচ্ছা, কবে থেকে তোর এরকম লাল টুপি দেখলে ভয় করে? আগের বছর ক্রিসমাস থেকে। আলোর প্রশ্নের উত্তর দেওয়ার পরে প্রভা যেন আরো আড়ষ্ট হয়ে যায়। এদিক ওদিক ভয় ভয়ে তাকিয়ে নিজের আলুথালু জামা কাপড় প্রাণপণে ঠিক করার চেষ্টা করে। এই বিষয়টা লক্ষ্য করে আলোর বুকের ভিতরে যেন রক্ত জমাট বেঁধে গেল। ভয়ে ভয়ে প্রশ্ন করে আলো, আচ্ছা, কেউ কি তোর গায়ে বাজে ভাবে? সেদিন বাড়িতে ক্রিসমাস পার্টি ছিল, সবার মাথায় লাল লাল টুপি, খুব জোরে গান বাজছিল। অত শব্দ আর হই হুল্লোড়ের মধ্যে বসে থাকতে আমার একদম ভালো লাগছিল না। তাই তাই আমি ঠাম্মির ঘরে বসে একা একা পুতুল নিয়ে খেলছিলাম। হঠাৎ বাবার এক বন্ধু ঘরের ভিতরে ঢুকলো, কিছুক্ষণ আমার পাশে চুপ করে বসে থাকলো। তারপর তারপর তার মাথা থেকে লাল টুপিটা খুলে আমার গায়ে ছুঁড়ে মারলো। আমার কেমন যেন একটা লাগলো। আমি চুপ করে বসেছিলাম। সেই লোকটা আমার দিকে এগিয়ে এলো, আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, আমাকে আদর করে একটু টুপিটা পরিয়ে দাও না প্রভা, প্লিজ। দেখি তো তুমি কেমন করে সুন্দর করে আমার ঠোঁটে হামি খেয়ে আমাকে এই টুপিটা পরিয়ে দিতে পারো। আমি ভয়ে ওই ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই লোকটা আমাকে জোর করে আটকে রাখলো। তারপর আলোর মুখের কথা মুখেই থেকে যায়। প্রভা আলোকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অন্ধকারের ভিতর থেকে যেন শব্দ হাতড়ে টুকরো টুকরো বাক্যে প্রভা বলার চেষ্টা করে এক দুর্বিষহ যন্ত্রণার কথা। একটানা এত কিছু বলার পর আর নিঃশ্বাস নিতে পারছিল না প্রভা। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে সে বিবরণ দিয়ে চলে সেই অমানসিক যন্ত্রণার। প্রভা জানায় কিভাবে বারবার পালানোর চেষ্টা করেও সে পারেনি। বাড়িতে এত জোরে গান বাজছিল যে তার চিৎকার কারো কর্ণগোচর হয়নি।
প্রভার সারা শরীর জুড়ে অবলীলায় দুটো নোংরা হাত যেন বিষের ছুরি চালিয়ে দিচ্ছিল। বিভিন্ন যৌন অত্যাচারে জর্জরিত হয়ে যখন তলপেটের ব্যথায় আর শরীরে দগদগ করতে থাকা অন্যান্য যন্ত্রণায় বিছানার উপর ছটফট করছিল প্রভা, তখন হঠাৎ করেই ঘরের দরজায় কেউ ধাক্কা দেয়। সেই লোকটি তড়িঘড়ি উঠে প্রভাকে কম্বল দিয়ে ঢেকে দেয়। আয়না দেখে সেই নরকের কীট আবার নিজেকে মানুষের মোড়কে আবরিত করে দরজাটা খুলে দেয়। প্রভা সেই প্রবল যন্ত্রণার মধ্যে দেখল তার মা এসেছে। সে মাকে ডাকতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোল না। এই ঘটনার পর আরও 1 সপ্তাহ কাটল। প্রভা অনেক চেষ্টার পর অনেক সাহস অর্জন করে তার মাকে সব জানালো, কিন্তু তার মা স্পষ্ট জানিয়ে দেয় যাতে প্রভা এই বিষয় নিয়ে আর কখনো কথা না বলে। প্রভার মা তাকে সোজা কথায় বুঝিয়ে দেয় যে এরকম ঘটনা যখন কোনো মেয়ের সাথে ঘটে তখন সেটা জানাজানি হলে সবাই মেয়েটারই দোষ দেয়। আর তাছাড়া এই ঘটনা সবাই জেনে গেলে সমাজে এবং কর্মক্ষেত্রে তাদের পারিবারিক সম্মান ধুলোয় মিশে যাবে। প্রভা আর কোনো পথ না পেয়ে সমস্ত যন্ত্রণার উপর পাথর চাপা দিয়ে নীরব হয়ে যায়। প্রভার ভয়ের উৎস যে এত ভয়াবহ তা আন্দাজ করতে পারেনি আলো। সব জানার পর আলোর মুখ থেকেও কথা সরছিল না। কেবল 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল তরল দুঃখের ধারা। চারিদিক নিস্তব্ধ। হঠাৎই আলোর ফোন বেজে ওঠে। প্রভার মায়ের ফোন। আলো ফোনটা তোলার পরে জানতে পারে যে প্রভার মা আর বাবা দুজনেই একটা পার্টিতে আটকে গিয়েছে এবং তারা রাত্রে বাড়ি ফিরবে না। এই ফোন কলের পর আলোর কাছে আরও স্পষ্ট হয় প্রভার ডিপ্রেশনের অন্যতম বড় কারণ আসলে কোনটা। সাইকোলজি নিয়ে পড়াশোনার দরুন আলো জানে প্রভা সিভিয়ার ডিপ্রেশন এবং পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারে ভুগছে। খুব সহজে বলতে গেলে প্রভার মন মস্তিষ্কে গুরুতর বিষণ্ণতা গভীর প্রভাব বিস্তার করেছে এবং 1 বছর আগে 25শে ডিসেম্বরের রাত্রে যে অমানসিক অত্যাচারের শিকার সে হয়েছিল তা প্রভাকে মানসিকভাবে প্রবল আঘাত করেছে। প্রভা সেই মানসিক আঘাত বা ট্রমা এমনভাবেই তার মনে চেপে বসেছে যে তার থেকে 1 মুহূর্ত প্রভা নিস্তার পায়নি। যেহেতু সেই যৌন অত্যাচারের আরম্ভে লাল টুপির একটা বিশেষ ব্যবহার ছিল, তাই সেই লাল টুপিটাই প্রভার ট্রিগার পয়েন্ট, অর্থাৎ ভয়ের উৎস হয়ে উঠেছে বর্তমানে। আলো প্রভার মাথায় হাত বুলিয়ে প্রভাকে শান্ত করে, তারপর বলে, দেখ, আমাদের সবার জীবনে অনেক খারাপ ঘটনা ঘটে, কিন্তু সেই খারাপগুলোকে আমরা যদি আঁকড়ে ধরে থাকি তাহলে আমরা কখনোই আর আনন্দে থাকতে পারবো না। সব সময় সেই ভয়গুলো আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াবে। তুই এখন লাল টুপি দেখলে ভয় পাচ্ছিস, কিন্তু তুই একবার ভালো করে ভেবে দেখ আসলে কোন জিনিসটা খারাপ, লাল টুপিটা, লাল রংটা, নাকি সেই জঘন্য মানুষটা? আসলে কি জানিস তো, জামা কাপড় এগুলো তো একটা খোলস মাত্র। তার ভিতরে যে মানুষটা লুকিয়ে থাকে আমাদের বুঝতে হবে সে কেমন। এই লোকটার মতো রাক্ষস পৃথিবীর বুকে হাজার হাজার আছে। ঠিক যেমন আমাদের চারদিকে জীবাণু কিলবিল করছে, কিন্তু আমাদের শরীর সেই জীবাণুগুলোর সাথে লড়াই করে আমাদের সুস্থ রাখে।
প্রতিরোধ শক্তি দ্বারা। তেমনি এই পৃথিবীতে সুরক্ষিত থাকতে গেলে আমাদেরও লড়াই করতে জানতে হবে। ভয় পেয়ে পিছিয়ে গেলে একদিন দেওয়ালে পিঠ ঠেকে যাবে। এই লোকটার মতো রাক্ষস পৃথিবীর বুকে হাজার হাজার আছে। ঠিক যেমন আমাদের চারদিকে জীবাণু কিলবিল করছে, কিন্তু আমাদের শরীর সেই জীবাণুগুলোর সাথে লড়াই করে আমাদের সুস্থ রাখে প্রতিরোধ শক্তি দ্বারা। তেমনি এই পৃথিবীতে সুরক্ষিত থাকতে গেলে আমাদেরও লড়াই করতে জানতে হবে। ভয় পেয়ে পিছিয়ে গেলে একদিন দেওয়ালে পিঠ ঠেকে যাবে। সান্টা ক্লজ তো কোনো ভয়ের কিছু না। সান্টা ক্লজ রেনডিয়ারের স্লেজে করে এসে বাচ্চাদের গিফট দেয়, বাচ্চাদের সব ইচ্ছে পূরণ করে। এই দেখ, এবার আমি এই লাল টুপিটা পরলাম, তোর কি আমাকে ভয় করছে? লাল টুপিটা পরার আগেও আমি তোর আলো দিদি ছিলাম, আর লাল টুপিটা পরার পরেও আমি তোর আলো দিদিই রয়েছি, কিচ্ছু বদলায়নি। তাকিয়ে দেখ। প্রভা চোখ তুলে আলোর দিকে তাকায়। ধীরে ধীরে প্রভার মনের মধ্যে থেকে সমস্ত ভয়, অন্ধকার, সংশয় মুছে যেতে থাকে। লাল টুপিটার দিকে তাকায় সে, কিন্তু এখন আর আগের মতো টুপিটা তাকে ভয় দেখাচ্ছে না, বরং আলোর হাসি মাখা মুখটা সাহস সঞ্চয় করছে প্রভার মনে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 10টা। খাওয়া দাওয়া শেষ করে এখন আলো আর প্রভা ব্যস্ত বারান্দায় সান্টা ক্লজের জন্য মোজা ঝোলাতে। প্রভা নিজের হাতে 2টো লাল মোজা ঝুলিয়ে দিল জামা কাপড় মেলার দড়িতে। আলো প্রভাকে বলল, তুই স্যান্টার কাছে যা যা গিফট চাস এবারে এই কাগজে ঝটপট লিখে ফেল। প্রভা কাগজটা নিয়ে তার মধ্যে মাত্র 2টো শব্দ লিখল, সাহস আর মনের জোর। সাদা কাগজের উপর নীল কালিতে লেখা 2টো শব্দ যেন মা দুর্গার হাতে শোভিত ত্রিশূলের ফলার মতো চকচক করছে। প্রভার মনে নতুন করে লড়াই করার সাহস জোগাতে আলো সারা রাত তাকে প্রীতিলতা ওয়াদ্দেদার, রানী ভবানী, লক্ষ্মীবাই, নাঙ্গেলির মতো শক্তিরূপিণী নারীদের বীর গাথা শোনাতে থাকে। রাতের সব আধার মুছে গিয়ে ধীরে ধীরে আলো ফোটে। ভোরের আকাশে ছড়িয়ে পড়ছে সূর্যের লাল আভা। কুয়াশার চাদর মুড়ি দেওয়া কলকাতা শহরের ঘুম ভাঙছে মন্থর গতিতে। রাস্তাঘাটেও মানুষের আনাগোনা ক্রমশ বাড়ছে। দক্ষিণ কলকাতার সেই নির্জন ফ্ল্যাটটা আজ আর আগের মতো নেই। প্রভার খিলখিল হাসিতে ফ্ল্যাটের রুদ্ধ দুয়ার ভেদ করে বিগলিত আনন্দের স্রোত চুঁয়ে চুঁয়ে পড়ছে। আজ প্রভার মাথাতেও লাল সান্টা টুপি। আলো আর প্রভা দুজন মিলে এখন বড়দিনের সজ্জীকরণ দিয়ে ঘর সাজাতে ব্যস্ত। খোলা জানলা দিয়ে এক চিলতে আলো এসে পড়েছে নকশি কাঁথায় সেলাই করা মেঘবতী রাজকন্যার মুখে। সেও যেন মুগ্ধ চোখে দেখছে কেমন করে এতদিন পর প্রভা আবার সাহস করে ময়ূরপঙ্খী নাও ভিড়িয়েছে জীবনের রূপসাগরে। সমাপ্ত হল অবন্তিকা বিশ্বাসের কলমে
লাল টুপি। গল্প পাঠে এবং অভিনয়ে সম্রাট মজুমদার। প্রভা, আলো এবং ঠাম্মির চরিত্রে আমি অবন্তিকা বিশ্বাস। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং আপনাদের প্রিয় মানুষের সঙ্গে আমাদের গল্প অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন, মেরি ক্রিসমাস।